প্রায় ৬ ঘন্টা বাসে জার্নি করে অবশেষে গন্তব্যে পৌঁছলো পল্লব ও মেহেক। গুলিস্তানে এক বন্ধুর রুম এক রাতের জন্য ম্যানেজ করেছে পল্লব। হোটেলে গেলে ঝামেলা হতে পারে ভেবেই এই ব্যবস্থা। মেহেকের অবশ্য এইসবে ভালো লাগছে না, কারণ এখানে ব্যাচেলর রুমে নিয়ে এসেছে ওকে। পরিবার নিয়ে থাকলে আলাদা বিষয় হতো, তবুও কিছু করার নেই এখন। ডাকাতদের সাথে থাকার চেয়ে কিছুদিন পল্লবের সাথে ঢাকা থাকা ঢের বেশি ভালো। পল্লবের বন্ধু সজল ওদেরকে রুম বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ আগেই। রুমটা খুব একটা বড় না, খাটও নেই, ফ্লোরের তোষক পেতে ঘুমায় সজল। মেহেক, লম্বা জার্নি করলে, যাও ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে একটু শুয়ে থাকি। মেহেক কী বলবে বুঝতে পারছে না। কোনো পোশাকও তো আনা হয়নি ওর, কি পরবে এখন? পল্লব মেহেকের নীরবতা দেখে ফের বলল, কি হয়েছে, কোনো সমস্যা? আসলে আমার তো কোনো পোশাক। ও বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কিছুক্ষণ একা রুমে থাকতে পারবে? আমি গিয়ে আশেপাশে কোথায় শপিং মল আছে দেখি। আপাতত চলার মতো কিছু পোশাক কিনে আনি। রুমে একা থাকার কথা শুনতেই চমকে উঠল মেহেক। এর আগে কখনো শহরে আসেনি, তার ওপর এরকম একটা বদ্ধ ঘরে একা। কিন্তু কি আর করার। ঠিক আছে, কিন্তু আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু। পল্লব বসা থেকে উঠে মুচকি হেসে বলল, যাবো আর আসবো, তুমি দরজা আটকে দাও। আর হ্যাঁ, আমি ডাক না দিলে দরজা খুলবে না, এমনকি সজল ডাকলেও না। ওকে, ঠিক আছে। পল্লব বেরিয়ে যেতে মেহেক দরজা আটকে দিল। ঘরটা ভালো করে দেখতে লাগলো। সব কিছু এলোমেলো, বিছানার চাদরটা একপাশে সরে আছে। বসে বসে কী করবে ভেবে ঘরটা মোটামুটি গোছানোর কথা ভাবলো মেহেক। বিছানা গোছাতে গিয়ে বালিশের নিচে একটা প্যাকেট পেয়ে চমকালো মেয়েটা। এই প্যাকেট এখানে কেন ভাবতে মেরুদণ্ড বেয়ে ভয়ে শীতল স্রোত নেমে গেল। সজল কি মেয়েদের রুমে নিয়ে এসে ডেট করে? হ্যাঁ, সেজন্যই তো এসব প্যাকেট রাখা। এর জন্য হয়তো পল্লব সজল আসলে দরজা খুলে দিতে মানা করে গেল। পল্লবের কথা ভাবতেই ভালো লাগা কাজ করছে মেহেকের। ছেলেটা ওর জন্য কতটা ভাবে, অথচ আবেগী মন পল্লবের বাকি খামতি খুঁজে পেল না আজ। ভাবনা চিন্তা রেখে প্যাকেটটা জায়গা মতো রেখে বাকি ঘরটা গোছানো শেষ করে মেহেক। চার দেয়ালে বন্দি মিষ্টি। ঘরের দেয়ালে মেয়েদের নগ্ন ও অর্ধনগ্ন ছবিতে ভরপুর। বিছানায় সেজেগুজে বসে আছে সে, চেহারায় মলিনতা স্পষ্ট, সাথে যন্ত্রণার ছাপ। করা মেকআপেতেও সেই সব ঢাকা সম্ভব হয়নি। যে কেউ দেখার মন দিয়ে দেখলে বুঝতে পারবে, কোমর পর্যন্ত সাথে চুলগুলো ঘাড় পর্যন্ত নামাতে হয়েছে তাকে। শাড়ি পরে থাকলেও ব্লাউজের গলা এতটা বড় যে বক্ষ বিভাজনের খাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে, আর শরীরের আঘাতের চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দরজা খোলাই আছে। বিছানা চাদর খামচে ধরে বারবার দরজার দিকে তাকিয়ে দেখছে মিষ্টি। মাঝবয়সী এক লোক হেলে দুলে ঘরে প্রবেশ করে মিষ্টির দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে দরজা আটকে দিল। মিষ্টি কাঁদতে লাগলো ভয়ে, তবে নিঃশব্দে। দিনে একজন, রাতে একজন, এসব সহ্য হয় না এতটুকু শরীরে। লোকটা আস্তে করে মিষ্টির পাশে বসে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মিষ্টি মাথা নুয়ে বসে আছে। কিছু করার নেই এখন তার। প্রথম দুদিন জেদ করে না খেয়েছিল, প্রচুর মারধর খেয়েছে, কিন্তু শরীর আর সইতে পারেনি। পরে জ্ঞান হারিয়ে ফেলেছিল 3 দিনের দিন। আর সেই চেতনাহীন অবস্থায় তার ঘরে প্রথম কাস্টমার পাঠিয়েছিল এখানকার মাসি রিনা। কিশোরী বয়সে নিজের ইজ্জত হারিয়ে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে গেল মিষ্টি। তাতেও অবশ্য এখানকার কারো কিছু আসে যায় না। বয়স কম হওয়ায় সব কাস্টমার মিষ্টিকে বিছানার সঙ্গী হিসেবে চায়। সেভাবে বলতে গেলে এ পাড়ায় এখন মিষ্টির অনেক দাম। মাত্র 1 সপ্তাহে হাইবে উঠে গেছে ও। এই ব্লাউজ খোল, খুলে টুলে রাখলে খেতে সুবিধা হয়। এই বয়সে ঢং করে খোলাখুলি করতে ভাল লাগে না। লোকটার নোংরা কথার চোখ বন্ধ করে ফেলে মিষ্টি। আহারে জীবন, কোথায় ছিল আর কোথায় এলো। মিষ্টি নীরবতা দেখে লোকটা খেপে গেল কিছুটা। নিজে নগ্ন হয়ে মিষ্টিকেও নগ্ন করে ফেললো সে। পশুর মতো খুব লাগাতে শুরু করলো মিষ্টির নরম দেহটাকে। মেয়েটা চোখ বন্ধ করে ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে কেবল। নিজের বাবার বয়সী লোকের সাথে এভাবে বিছানা গরম করতে হবে কখনো ভাবতেও পারেনি মিষ্টি। যদি মাটি ফেটে দুভাগ হয়ে যেত এখন, তবে জ্যান্ত মাটির নিচে ঢুকে যেত। ঠিক আধ ঘন্টা পরে পল্লব রুমে ফিরল নতুন জামা কাপড় নিয়ে। মেয়ে খুশি হলো ওর পছন্দের রঙের 3 পিস পেয়ে। পল্লবের এত গুণ আগে কেন চোখে পড়েনি ভেবে আফসোস হচ্ছে। রুমে ফিরে আগে পল্লব গোসল সেরে নিল, তারপর মেহেক। খাওয়া দাওয়া হোটেলে গিয়ে করলো দুজন। রাতে রুমে ফিরে ঘুমানোর প্রস্তুতি নিল দুজন। পল্লব মেহেককে বিছানায় শুতে বলে নিজে একটা পাতলা কম্বল পেতে শুয়েছে। মনে মনে একটু অস্বস্তি লাগলেও পল্লবের এমন সিদ্ধান্তে অনেকদিন পর একটা শান্তির ঘুম দেয় মেহেক। পূর্ব আকাশে সূর্যের আলো দেখা যাচ্ছে। শহরের বুকে সূর্যের আলো ফুটতেই যে যার মতো ব্যস্ত হয়ে ওঠে।
কেউ দোকান খুলতে যায়, কেউ বা সবজি বিক্রি করতে, আবার কেউ কেউ স্কুল কলেজে যায়, আবার কেউ অফিসে। ভোররাতে বাস থেকে একটা যাত্রী ছাউনিতে বসেছিল রোশন, লিমন আর অর্ক। গতকাল মেহেককে কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ নদীর পাড়ের পাহারাদারকে ধরে রোশন। প্রথম প্রথম কেউ কিছু স্বীকার না করলে বন্দুকের নলের সামনে মুখ খুলতে বাধ্য হয়। মেহেক কোথায় গেছে বল, আর সাথে কে ছিল? রোশনের তিরিক্ষ মেজাজে আর সবাই ভয়ে চুপসে গেছে। ওকে এতটা রাগ করতে কেউ কখনো দেখেনি। দুজনের মধ্যে থেকে একজনের কপালে বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রোশন। লোকটা ভয়ে থরথর করে কাঁপছে। বলছি ভাই, ওই পল্লব, ওর সাথে গেছে আপা। পল্লবের নাম শুনে মোটেও চমকায়নি রোশন। এরকম কিছু একটা হতে পারে ভেবেই তো মেহেককে পল্লবের সামনে যেতেও মানা করেছিল, কিন্তু ঘাটতারা মেয়েটা তাই করলো। মনে মনে মেহেককে কিছু বকাঝকা করে নিল রোশন। কোথায় গেলে পাবো? ঢাকা গেছে, কিন্তু ঠিক কোন জায়গায় জানি না। ওকে, বাকিটা আমি খুঁজে নেব। রোশনের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল লোক দুটো, কিন্তু পরক্ষণে আশেপাশের গাছের ডালে বসে থাকা সব পাখি উড়ে গেল। গুলির আওয়াজে ভয় পেয়েছে ওরা। সরাসরি মাথায় গুলি করায় বেশিক্ষণ লাগেনি দুটো মানুষ লাশে পরিণত হতে। রোশন ঘাড় কাত করে সিগারেটের পশ্চাৎ দেশে সুখ টান দিয়ে বলল, লাশ দুটো নদীতে ভাসিয়ে দে, আর সবাই মনে রাখ বিশ্বাসঘাতকতার ফল ঠিক এটাই। এত বড় শহরে ওদেরকে কোথায় খুঁজে পাবে সেই নিয়ে চিন্তায় পড়ে গেছে রোশন। তাছাড়া বাইরে আশায় ধরা পড়ার চান্স তো থাকেই। ভাই, আমরা এখন কই যাবো? অর্ক কথা বলার সময় আঞ্চলিক ভাষা এবং আধুনিক ভাষার সংমিশ্রণ ঘটায়। দেখি, চল আগে একটা ট্যাক্সি পাই কিনা। রোশন সহ সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। কত গাড়ি যাওয়া আসা করছে। আমাকে আল্লাহ শাস্তি দিয়েছে গো মেহেকের বাবা। আমি যদি মেহেকের সাথে খারাপ আচরণ না করতাম তাহলে আজ আমার মেয়েটা কোথায় বেঁচে আছে কি না তাও জানি না। বাড়ির উঠানে বসে গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বললেন আঞ্জুম। মিষ্টির বাবা ওনাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এই পরিস্থিতিতে কোনো মা কি শান্ত হতে পারেন? উঠোনের অন্যদিকে সানভি দাঁড়িয়ে আছে। এসব বলে না আঞ্জুম, তুমি যাই করো, আমার মিষ্টি তো ছোট, এতটুকু একটা মেয়ে কি বোঝে? মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কেউ তো খবর জানতে পারিনি। স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন মিষ্টির মা। সিদ্দিক আকাশের দিকে তাকিয়ে বলে, হে খোদা, তুমি কোন বিপদে ফেললে? দুটো মেয়ে আমার নিখোঁজ। এই হতভাগ্য বাবার মনে কি চলছে তুমি তো জানো। সানভির দু চোখ ছলছল করছে বোনদের জন্য। মিষ্টি আর মেহেক দুজনে সানভির কাছে সমান। দুটো বোনকে হারিয়ে সানভিরও মন ভেঙে গেছে। তার উপর বাইরে বেরোলে লোকজনের কত কটু কথা শুনতে হয়। অনেকে তো এটাও বলে যে প্রথমে বড় মেয়েটাকে পাঠিয়ে পরে ছোট মেয়েটাকে। ব্যবসা এখন রমরমা, মাসে মাসে নিশ্চয় অনেক টাকা পাঠাচ্ছে হাওলাদার বাড়ির মেয়েরা। সানভীর এসব কথা শুনেও কিছু বলতে পারে না। কি বলবে? ওদের মতো লোকজনদের সাথে কথা বলেও লাভ নেই, তাই চুপ করে থাকে। তবে আল্লাহ চাইলে একদিন ঠিক সব কিছুর জবাব দিবে সানভি। হঠাৎ বাড়ির সামনে পুলিশের জিপ এসে থামতে দেখে সিদ্দিক আহমেদ স্ত্রীকে রেখে উঠে দাঁড়ালেন। পুলিশ কর্মকর্তা মুয়াজ খান বাড়ির ভেতর এগিয়ে আসছে। মুয়াজ খান এই এলাকার নতুন এসপি, পরিবারসহ এখন এখানেই আছেন। স্যার, আপনি কোনো খবর আছে? আঞ্জুম বেগম ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন। সিদ্দিক আহমেদ ইশারায় শান্ত হতে বললেন ওনাকে। হ্যাঁ, একটা নিউজ আছে। কি? সিদ্দিক আহমেদ শুধালেন এবার। সানভি মুয়াজ স্যারের জন্য চেয়ার নিয়ে এসেছে। তিনি বসে বললেন, গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য যেসব বাস আছে আমি সেগুলো সব চেক করেছি। মিষ্টির নামে কোনো যাত্রী যায়নি, কিন্তু মিষ্টির মতো একটা মেয়েকে রাত্রি পরিবহনে দেখা গেছে। সাথে একটি ছেলেও ছিল, বয়স আনুমানিক 20 হবে। তাহলে কি মিষ্টি কারোর সাথে পালিয়ে গেছে আঞ্জুম? না বৃষ্টির বাবা, আমার মেয়ে কারোর সাথে প্রেম করতো না। আঞ্জুমের কথায় এসপি মুয়াজ মৃদু হেসে বললেন, দেখুন ম্যাডাম, আজকালকার ছেলে মেয়েদের এত বিশ্বাস করবেন না। আর হ্যাঁ, বাসের ড্রাইভারকে থানা ডেকেছিলাম। উনি বললেন মেয়েটি নিজের ইচ্ছে ছেলেটির সাথে ছিল, মানে কোনো প্রকার জোরাজুরি ছিল না তাদের মধ্যে। এসপি মুয়াজের কথায় মিষ্টির মা চুপ হয়ে গেছেন। মেয়েটার সম্পর্ক ছিল বলতে পারতো, মেরে নিত না তেমন তো না। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে ওনার। ধন্যবাদ স্যার, বাড়ি বয়ে এসে এত কিছু জানানোর জন্য। সিদ্দিক আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন। এসপি মুয়াজ চলে যাওয়ার জন্য এর মধ্যে বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। গোটা একটা দিন চলে গেছে, তবু মেহেকের কোনো খোঁজ পায়নি রোশন। পাওয়ার কথাও না। ঢাকা শহর তো কোনো ছোট জায়গা না। লিমন, অর্ক সবাই ক্লান্ত। বিকেলের ম্লান রোদ ফুরিয়ে সূর্যাস্ত নামবে শীঘ্রই। রাস্তার পাশে চায়ের দোকানে বেঞ্চিতে বসেছে ওরা। ভাই, এখন কি করবেন? এভাবে 7 দিন ঘুরলেও তো আমরা ওদের টিকিও খুঁজে পাবো না। লিমন, আমাদের সরাসরি সেইখানে যাওয়া উচিত যেখানে পল্লবকে পাওয়া যাবে। নরকের কি তো নরকেই যাবে।
লিমন আর অর্ক বুঝে গেছে রোশনের কথা। চায়ের কাপে শেষবারের মতো চুমুক দিয়ে চায়ের মূল্য পরিশোধ করলো অর্ক। রোশন সিগারেট ধরিয়ে ফুঁকছে। লিমন দাঁড়িয়ে বাস আসছে কিনা দেখছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বন্ধু সজলের রুম থেকে বিদায় নিয়ে মেহেককে নিয়ে বেরিয়ে এসেছে পল্লব। বাসে বসে জানালা দিয়ে আশপাশ দেখতে ব্যস্ত মেয়েটা। পল্লব চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। বাস চলছে তার আপন গতিতে। পল্লব ভাই, আমরা কোথা যাচ্ছি? পার্মানেন্ট থাকার ব্যবস্থা করতে। উফ, সেটা তো আগেও বলেছেন, কিন্তু মেহেকের কথা শেষ হওয়ার অপেক্ষা না করে পল্লব বলল, দৌলতদিয়া ঘাটে যাচ্ছি, একটা জায়গার নাম। ওখানে তুমি আরামে থাকবে। আমি মানে আপনি থাকবেন না? মেহেক ভীত স্বরে প্রশ্ন করলো। পল্লব মুচকে হেসে বলে, তুমি আর আমি কি আলাদা বোকা? পল্লবের মুখে এহেন কথা শুনে লজ্জা পেল মেয়েটা। দ্রুত দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকালো আবার। রাত 8টার দিকে বাস থেকে নামলো দুজন। এই এলাকাটা কেমন জানি লাগছে মেহেকের কাছে। একটা সরু গলি দিয়ে এগিয়ে যাচ্ছে ওরা। অদ্ভুত বিষয় হচ্ছে এখানকার লোকগুলো কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মেয়েরা আর কিছু বুঝতে পারুক আর নাই পারুক, পুরুষের কুদৃষ্টি ঠিক বুঝতে পারে, আর খারাপ স্পর্শ বুঝতে পারে। মেহেকও বেশ বুঝতে পারছে এই জায়গায় কেউ ওকে ভালো নজরে দেখছে না। এসব ভাবতে ভাবতে একটা জায়গায় এসে থামলো ওরা। আশেপাশে মহিলারা সেজেগুজে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষ তাদের সাথে হেসে খেলে কথা বলছে। আবার কখনো সখনো মহিলাগুলোকে বাজেভাবে ছুঁয়ে হাসাহাসি করছে দুজনেই। পল্লব ভাই, এটা কোথায় এসে থামলেন আপনি? আশেপাশের পরিবেশ মোটেও ভালো ঠেকছে না। পল্লবের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে কিছুটা ভয় নিয়ে জিজ্ঞেস করলো মেহেক। পল্লব মুচকি হাসলো। আরে এটা শহর মেহেক, সবাই যার যার মতো আনন্দ করছে। এখানে গলির মোড়েও প্রেমিক প্রেমিকা রোমান্স করে। পল্লব যাই বলুক, মেহেকের ঠিক বিশ্বাস হলো না। কই, রাস্তায় তো মেয়েদের দেখতে দেখতে এলো। সেসব মেয়েরা তো এমন সাজগোজ করে না, আর ছেলেদের সাথে এমনও করে না। বড়জোর রাস্তায় দুজন হাত ধরে হেসে হেসে কথা বলছে। ভালোবেসে হেসে কথা বলা আর কামনা বাসনা নিয়ে কথা বলার মধ্যে পার্থক্য মেহেকে বেশ বুঝতে পারছে। পল্লবের কথা বিশ্বাস না করে গলা উঁচিয়ে বলে মেহেক, আমি এখানে থাকবো না, এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আপনিও চলুন। মেহেক পল্লবকে একথা বলে হনহনিয়ে চলে যেতে চাইলে পল্লব হাত ধরে আটকে দেয়। এতদূর যখন নিয়ে এসেছি তখন এমনি এমনি কি যেতে পারবে মেহেক? মানে মানে খুব সহজ। ওই যে সামনে মেয়েগুলো দেখছো, তুমি আজ থেকে ওদের মতো খদ্দেরদের মনোরঞ্জন করবে। এটাকে বেশ্যালয় বলে, বুঝলে? কমসে কম লাখখানেক টাকা তো পাবোই তোমার বদলে। পল্লবের বিশ্রী হাসি আর কথা বলার ধরনে চমকালো মেহেক। রাগে ঘৃণায় হাত সরিয়ে নিতে চাইল পল্লবের থেকে। ছি পল্লব ভাই, আমি ভাবতেই পারছি না, আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু এই পরিবেশে দাঁড়িয়ে অবিশ্বাস করার কোনো সুযোগও নেই। আমি আসলে বোকা, নইলে একবারও ভাবলাম না যে ছেলে ডাকাতের সাথে কাজ করে সে কীভাবে ভালো হবে। বুঝতে পারলে তবে একটু দেরিতে। মেহেক আচমকা পল্লবের হাতে কামড় দিয়ে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু পল্লবের সাথে দৌড়াতে পারল না সে। মেহেকের হাতটা এবার শক্ত করে ধরে পল্লব। রাগে হিসিয়ে ওঠে বলে, এত তেজ তোর এখনও? জঙ্গলে থাকতে তো সবাই ঠিকই তোকে ভোগ করেছে, তারপরে এত ন্যাকামি? তোর তো এতদিনে অভ্যাস হয়ে যাবার কথা। ওখানেও সবাই তো তোর শরীর ভোগ করতো, আর এখানেও তাই করবে। এখানে আরও লাভ, টাকা পাবি, টাকা। কুত্তার বাচ্চা, তুই নিজে যেমন সবাইকে তেমন ভাবিস না। ওরা কেউ আমাকে ভোগ করেনি। ও মা, তাই? তার রোশন তোকে না খেয়ে ঘরে আটকে রেখেছিল, এটাও বিশ্বাস করা লাগবে? যাকে সেসব, এখন কান খুলে শোন। আজ আমি তোর সাথে রাত কাটাবো, আর কাল থেকে খদ্দেরেরা। আমার আনা মধু আমি না খেয়ে গেলে তো হয় না, তাই না? মেহেকুব জোরাজুরি করেও নিজেকে পল্লবের থেকে ছাড়াতে পারছে না। অসহায় লাগছে, চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। পল্লব মেহেকে টানতে টানতে নিচ্ছে পতিতালয়ের দিকে। কাঁদিস না, একটা ভালো খবর শোন। তোর বোন মিষ্টি, ওই সৎ বোন আর কি, মিষ্টি এখন এ পাড়ার নাম্বার 1 খুব কদর ওর, হবে না কেন? মাত্র 16 বছর বয়স, কচি শরীর। পল্লবের মুখে মিষ্টির কথা শুনে বুক কেঁপে উঠল মেহেকের। মিষ্টির মুখটা চোখের সামনে ভেসে উঠছে। মুহূর্তে রাজ্যের রাগ এসে জমাট হলো মেহেকের মধ্যে। হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পল্লবের বুকে কিলঘুষি মারতে মারতে বলল, কুত্তার বাচ্চা, তোর ঘরে বোন না থাকলেও তো মা আছে। তোর মাকে বেশ্যা হিসাবে দেখলে কেমন লাগতো তোর? তোদের মতো পুরুষদের জন্য আজ মেয়েরা নামক তকমা পেয়েছে, তবু সমাজের চোখে তোরা ভদ্রলোক। আর আমি জানোয়ার একটা তুই। তোর চেয়ে এই ডাকাত রোশন ঢের বেশি ভালো। যা করে প্রকাশ্যে করে, কিন্তু কোনো ভালো মানুষের মুখোশ পড়ে থাকে না। মেহেকের হাত দুটো চেপে ধরে পল্লব গালে সজোরে কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। ফলশ্রুতিতে মেহেকের গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। ব্যথায় চোখ বেয়ে অবিরত অশ্রু ঝরছে। কি করবে এখন? পল্লবের সাথে তো গায়ের জোরে পারছে না। বস, একটা খবর আছে।
নিজের জন্য বর্দ্রকৃত ঘরে বসেছিলেন সবুর হোসেন। হঠাৎ ফয়সালের চিন্তিত মুখখানা দেখে উঠে দাঁড়ালেন। কি হয়েছে ফয়সাল? রোশনের কোনো খবর? না বস, নদীর ওপারে পুলিশের আনাগোনা দেখা যাচ্ছে। ফয়সাল উদ্বিগ্ন হয়ে বলল। কথাটা শুনে সবুর হোসেন নিজেও চিন্তায় পড়ে গেছেন। রোশন নেই ঠিক এই সময় পুলিশের আক্রমণ, ব্যাপারটা কেমন লাগছে? রোশন বলতে গেলে এখানকার প্রাণ, ওর মতো অস্ত্র চালনা করতে আর কেউ পারে না। ওর অনুপস্থিতিতে পুলিশ হামলা করলে লড়াইটা বেশ কঠিন হবে ডাকাত দলের জন্য। নদীর সীমানায় পাহারায় আরও জোরদার করার ব্যবস্থা করতে হবে, সাথে অস্ত্র রাখতে বলবি এক্সট্রা। আমি আসছি, তুই যা। ঠিক আছে। ফয়সাল সবুরের কথা মতো এগোলো। সবুর পোশাক বদলে নিল নিজের। সবাইকে একত্র করে কিভাবে কি করতে হবে সেসবের নির্দেশনা দিতে হবে। মেহেককে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল পল্লব, ঠিক তখনই হঠাৎ করে লিমন ও অর্ক পল্লবকে ধরে। এখানে ওদের দেখে ভীষণ চমকায় পল্লব। রোশনকে দেখে দেহে প্রাণ যেন ফিরে পেয়েছে মেহেক। ক্লান্ত চেহারায় কাজল লেপটে যাওয়া চোখের দিকে তাকিয়ে আছে রোশন। এই বিধ্বস্ত চেহারায় মেয়েটাকে বেশ মায়াবী লাগছে, কিন্তু ডান পাশের গালের আঙ্গুলের ছাপ দেখে মাথায় রক্ত উঠে গেল রোশনের। মেহেক কালক্ষেপণ না করে দৌড়ে রোশনের পেছনে গিয়ে দাঁড়ালো। শান্ত হ সুন্দরী, আমি এসে গেছি, এখন তোমার নয়, ওর ভয় পাওয়ার সময়। ঘাড় কাত করে পল্লবের দিকে দৃষ্টিপাত করে বলল রোশন। পল্লব পরবর্তী ঘটনা আজ করতে পেরে বলল, বস বিশ্বাস করো, আমি ওকে বিক্রি করে যা টাকা পাবো তোমাকে 50% দেবো। মেহেক দাঁড় করিয়ে দেখে চোখের পলকের মধ্যে পল্লবের সামনে গিয়ে দাঁড়ায় রোশন। অর্ক আর লিমন এমনভাবে ওকে ধরে আছে যে বেচারা নড়তে পর্যন্ত পারছে না। 50% দেবি? হ্যাঁ হ্যাঁ বস, আমি তোকে 100% ফিরিয়ে দেবো, যেগুলো তুই ওর সাথে করেছিস সব। রোশন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল পল্লবের গালে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কানের মধ্যে যেন পোকা উড়ে গেল পল্লবের। মাথা কেমন ঘুরছে। পল্লব কিছু বলতেই যাবে এমন সময় অন্য গালে আরেকটা থাপ্পড় দিল। পরপর 2-3টা ঘুষি মারল বুকে। ব্যথায় কিছু বলতে পারছে না পল্লব। আশেপাশের লোকজন নিজেদের কাজকর্ম রেখে ওদের কাজকর্ম দেখছে। পল্লবের কলার ধরে ঝাঁকিয়ে উঠল রোশন। মেহেকের ইজ্জত বিক্রি করতে এসেছিলি না? নিহাত, এটা ঢাকা শহরের গলি, খোদার কসম এলাকায় থাকলে এতক্ষণে তোর লাশ ফেলে দিতাম রে। তবুও শাস্তি তো তোকে পেতেই হবে, তাই না? রোশনের ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা ফুটে উঠেছে। লিমনের দিকে তাকিয়ে ইশারা করতে লিমনও হাসলো একটু, আর সাথে অর্ক। রোশন ঠোঁটের কোণে সিগারেট গুঁজে মেহেকে সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে লাইটার বের করে সিগারেটে আগুন ধরাতে ধরাতে বলল, তুমি এদিকে তাকিও না এখন, আমাকে দেখো তার চেয়ে। দেখো তোমার তেরামির জন্য আজ এখানে আসতে হলো আমাদের। মেহেক কিছু বলতে যাবে এর আগে ওপাশ থেকে পল্লবের চিৎকার শুনতে পেল, লিমন এমন করিস না প্লিজ, সবাই দেখছে। মেহেক রোশনের পাশ থেকে উকিয়ে দিয়ে দেখার চেষ্টা করছে কি হয়েছে, কিন্তু এক নজর তাকিয়ে চোখ সরিয়ে ফেলতে বাধ্য হলো মেয়েটা। রোশন জোরে জোরে বলল, সবাই দেখবে বলেই তো করছে রে সোনা। এই লিমন সবাইকে ভালো করে দেখা, দেখ ওখানে কেউ সমকমে আছে কি না। লিমন আর অর্ক পল্লবকে বিবস্ত্র করে ফেলেছে ইতিমধ্যে। সবাই হা করে তাকিয়ে দেখছে কিভাবে রাতের শহরে একজন পুরুষকে নগ্ন করা যায়। পল্লব লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, বারবার হাত দিয়ে লজ্জায় স্থান ঢাকতে চাইলেও অর্ক আর লিমন সেটা করতে দিচ্ছে না। রোশন মুচকি মুচকি হাসছে মেহেকের দিকে তাকিয়ে। মেহেক তো মাটিতে দৃষ্টি রেখে বোনের কথা ভাবছে। পল্লবের শাস্তির থেকেও নিজের বোনকে বাঁচানোর চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সুন্দরী, তুমি ঠিক আছে তো? কি ভাবছো? মেহেক চলচল নয়নে রোশনের চোখে চোখ রাখলো। ওর অশ্রুসিক্ত চোখে দৃষ্টি মেলাতেই কেমন এলোমেলো হয়ে গেছে রোশন। সিগারেটের অবশিষ্ট অংশটুকু মাটিতে ফেলে দিয়ে গালে 2 হাত রেখে শুধালো রোশন, কি হয়েছে মেহেক? ঠিক আছো তো তুমি? কি কষ্ট হচ্ছে বলো আমাকে? রোশনের কোমল ভাব দেখে মেহেক থেমে থেমে বলল, আমার বোন মিষ্টিকে ওই কুত্তার বাচ্চারা পতিতলায় বিক্রি করে দিয়েছে। কবে? ও বলেছে 7-8 দিন আগে। রোশন 2 হাত দিয়ে মেহেকের চোখ মুখ মুছে বলল, তুমি শান্ত হও, আমি দেখছি। কাঁদবে না একদম সুন্দরী, আমার অস্থির লাগে তুমি কাঁদলে। কথা শেষ হওয়া মাত্রই রোশন পল্লবের সামনে গিয়ে দাঁড়ালো। অর্ক বলল, ভাই এইভাবেই কি ধরে থাকবো? না, ছেড়ে দে, জামাকাপড় পরতে দে ওকে। রোশনের কথা মতো লিমন ও অর্ক পল্লবকে ছেড়ে দিল। মুক্ত হতেই নিজের পোশাক পরে নিল সে। কিছুটা অনুনয় বিনয় করে বলল, পল্লব আমাকে যেতে দাও বস। আমি সত্যি বুঝতে পারিনি মেহেক তোমার এতটা কাছের। এখন তো বুঝতে পেরেছিস। ওর বোন মিষ্টি কোন পাড়ায় আছে? এখানে আছে বস। গুড, তুই এখন যাবি ভেতরে, তারপর মাসিকে বলবি তুই মিষ্টিকে নিয়ে একটু বাইরে সময় কাটাতে চাস, টাকা পয়সার দরকার হলে দিচ্ছি। রোশনের কথাই এই মুহূর্তে রাজি না হয়ে উপায় নেই ওর। এমনিতেই শুধু মেয়ে বিক্রি করা পর্যন্ত পল্লবের ক্ষমতা, কোনো পোষা গুন্ডা নেই। তবে কয়েকটা থাকলে আজ এই হাল হতো না। যারা আছে সব
শহরের বিভিন্ন জায়গা থাকে, এই মুহূর্তে কাউকে কল দিয়ে ডাকার সুযোগও নেই। অগাত্যা ম্লান কণ্ঠে বলে পল্লব। ঠিক আছে বস, মনে রাখিস চালাকি করলে গ্রামে তোর বাবা মা শেষ। চমকে উঠল পল্লব। এক মুহূর্ত দেরি না করে সামনের বিল্ডিংয়ে ঢুকলো। যতই নোংরা মানুষ হোক পল্লব বাবা মাকে হারাতে চায় না। গতকাল রাত থেকে জঙ্গলের বাইরে পুলিশের আনাগোনা লেগেই আছে। মনে হচ্ছে সুযোগ বুঝে আক্রমণ করবে জঙ্গলে। কেউ একজন আছে যে প্রশাসনকে উস্কে দিয়েছে। সবুর হোসেন এর মধ্যে সকল অস্ত্র নিয়ে বাকি সদস্যদের তৈরি করে রেখেছেন। পাহারায় আরও সদস্য যোগ করেছে, উন্নত অস্ত্র সরবরাহ করেছেন। তবুও ভয় একটা থেকেই যায়। রোশন এলাকায় নেই, এখানে ফোনের নেটওয়ার্কও কাজ করে না। কিভাবে জানাবে এই বিপদের কথা? রাতের খাওয়া দাওয়া শেষে একবার সবাই আসিস আমার কাছে। খোলা আকাশের নিচে টেবিলে বসে খাচ্ছে সবাই। পাশাপাশি 3টে টেবিল এখানে, মোট 20 জন লোক। তবে টেবিলগুলো প্লাস্টিকের, তাই প্রয়োজন শেষে অন্যত্র রাখা হয়। মীরা সকলকে খাবার পরিবেশন করছে। ফয়সাল সবুর হোসেনের কথার পিঠে বলে, ঠিক আছে বস। সবুর হোসেন হাত ধুয়ে মুখ মুছে নিজ ঘরের দিকে এগোলেন। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও হায় রে আমার দেওয়ানা। বসার ঘরে সোফায় পায়ের উপর পা রেখে বসে গান শুনছেন রিনা মাসি। লম্বা চুলগুলো বিনুনি করা, পরনে হাতা কাটা ব্লাউজের সাথে শাড়ি, কানে ঝুমকা, ঠোঁটে কড়া লাল লিপস্টিক, চেহারায় মেকআপ। বয়স তার আনুমানিক 47 কিংবা 48 হবে। ঘরের অন্যদিকে দুজন মেয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। বাকিরা যে যার রুমে খদ্দের সামলাতে ব্যস্ত। হঠাৎ পল্লবকে দেখে মাসি হেসে বলে, কি হে পল্লব বাবু হঠাৎ? তা নতুন কোনো পাখি এসে নাকি? আছে আছে মাসি, তবে 2 দিন পর নিয়ে আসবো। তার আগে শোনো। হ্যাঁ বল। মিষ্টিকে তো রেখেই গেলাম, কিন্তু মিষ্টি মুখ তো আর করলাম না। পল্লবের কথায় হাসলো মাসি। সোফা থেকে পা নামিয়ে মেঝেতে রেখে বলল, তাই এখন খেতে চাস? হ্যাঁ মাসি, আজকে রাতের জন্য রুমে নিতে চাই। আরও পোলাপান আছে, একসাথে একটু মজা নিতাম। পল্লবের কথা কিছুটা ভাবুক হয়ে গেছে রিনা। যদিও টাকা পয়সাওয়ালা খদ্দেরেরা অনেক সময় মেয়েদের বাসায় নিয়ে গিয়েও ফুর্তি করে, তবে পল্লব আগে কখনো এমন প্রস্তাব দেয়নি। কিন্তু পল্লব যেহেতু এখানে অনেক মেয়েদের এনে দিয়েছে, তাই মাসি ওকে কখনো সন্দেহের কাতারে ফেলবে না। ঠিক আছে নিয়ে যাবি, কিন্তু এখন তো খেলায় ব্যস্ত। মিষ্টি খদ্দের সামলাচ্ছে। কতক্ষণ লাগবে? সেটা আমার থেকে তোর ভালো জানার কথা রে। মাসির নোংরা ইশারা করে হাসতে লাগলো। পল্লব হেসে বলল, তাহলে আর কি অপেক্ষা করি? হ্যাঁ বস। ঠিক 15 মিনিট পর একজন বয়স্ক লোক বেরিয়ে এলেন মিষ্টির ঘর থেকে। পল্লব এক মুহূর্তের জন্য ভাবনায় পড়ল। এই বয়সে এসে এই ধরনের পুরুষ মানুষের কচি মেয়ের সাথে শুতে ইচ্ছে করে। ভাবনার রাশ টেনে রিনাকে বলে, ও আমি যাচ্ছি তাহলে, মিষ্টিকে নিয়ে আসি। হ্যাঁ যা। শোন, ক্লান্ত হওয়ার ঢং করলে একটু কড়া ডোজ দিবি, দেখবি চাঙ্গা হয়ে গেছে। মাসির হাসি হাসি মুখখানা দেখে পল্লব মিষ্টির ঘরের দিকে এগোলো। দরজা খুলতেই দেখলো বিছানায় অর্ধনগ্ন হয়ে পড়ে আছে মিষ্টি। কাজল কালো চোখ থেকে টুকটুক করে জল চুইয়ে পড়ছে বিছানার চাদরে। মিষ্টি, ওটা আমার সাথে বাইরে যাবি। আচমকা পল্লবের গলা শুনে চমকালো মিষ্টি। ওকে দেখতেই উঠে বসলো মিষ্টি। পাশ থেকে ওনা টেনে গায়ে জড়িয়ে নিল। স্মৃতিপটে ভেসে উঠছে এই মানুষটা ওকে কীভাবে ঠকিয়ে এই রাস্তায় এনে ফেললো। মিষ্টি ঘৃণায় থুতু নিক্ষেপ করলো পল্লবের মুখে। তাতে পল্লব কিছুটা রেগে গেল অবশ্য। চুলের মুঠো ধরে দাঁড় করিয়ে মিষ্টিকে দ্রুত তৈরি হতে বলে পল্লব। অসহায় মিষ্টি কোনো উপায়ন্তর না পেয়ে তৈরি হয়ে নেয়। মাত্র ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নেবে ভাবছিল, কিন্তু না, বিশ্রাম নেওয়া এখন সম্ভব না। পল্লবের সাথে গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে বসার ঘরে এলো মিষ্টি। মাসি হেসে বলে, সকাল সকাল দিয়ে যাস কিন্তু, ওর জন্য কিন্তু অলরেডি 2 জন অপেক্ষা করছে। কালকে 3টা কাস্টমারকে সামলাতে হবে। মাসির কথায় বুকটা হু হু করে ওঠে মিষ্টির। একদিনে এত কিছু আর সইবে না শরীরে, এর চেয়ে মৃত্যু 1000 গুণে ভালো। আজ কেন জানি মেহেকের কথা খুব মনে পড়ছে মিষ্টির। মেহেককে যখন ডাকাতরা নিয়ে গেল তখন একবারও ভাবেনি কেউ যে ওকেও ডাকাতরা অসম্মান করবে। একেবারে নিশ্চিন্তে বসেছিল আঞ্জুম বেগম ও মিষ্টি। আজ বুঝি সৃষ্টিকর্তায় সেসব ফিরিয়ে দিল। ঠিক আছে মাসি, আমরা গেলাম। রিনাকে বোকা বানিয়ে মিষ্টিকে নিয়ে বাইরে বেরিয়ে এলো পল্লব। কিছু দূর আসতেই কাছাকাছি মেহেককে দেখে পিলে চমকে ওঠে মিষ্টির। কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বড় বোনকে। আপা, আপা আমাকে মাফ কর তুই, মিষ্টি কাঁদতে কাঁদতে বলতে থাকে। তবে রোশনের ইশারায় মেহেক শান্ত করে ওকে। জায়গাটা সুবিধার না, এসব পরে হবে মিষ্টি, আগে এখান থেকে চল। হ্যাঁ সুন্দরী, চলো আগে, তারপর কথা। রোশন মেহেকের সাথে কথা বলা শেষে পল্লবের দিকে এগিয়ে বলে, তুই গ্রামে ঢুকলে প্রাণে মারা যাবি বলে দিলাম। পল্লব কিছু বলে না, চুপচাপ হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে অন্যদিকে দ্রুত পা চালিয়ে চলে যায়।
কিন্তু মেহেকের চোখে প্রতিশোধের আগুন জ্বলছে।